অবাক হওয়া তো স্বাভাবিক। এখন প্রশ্নটা হচ্ছে যে ওরা তো আমাদের কাছে অগ্রহণযোগ্য বা আমাদের কাছে চোখে অনেক নিচু স্তরে চলে যাবে। আমরা ভাববো যে লোকটা মানুষ হিসাবে বা আদর্শগত বিষয় হিসাবে নীতিগত দিক দিয়ে তারা ভালো না। আমার কিন্তু রিভার্স প্রশ্ন আছে। সে রিভার্স প্রশ্ন আছে যে 10 বছর পর্যন্ত সে প্রশ্নপত্র দিচ্ছে, একজনের কাছে তো দেয়নি, 10 জনের কাছে বা 20 জনের কাছে দিচ্ছে। তা নাহলে এত সম্পদ হলো কী করে? তাহলে 20-50 জনকে যারা দিয়েছে তারাই নিয়েছে। সো বেসিক্যালি তারা হচ্ছে চোর, এবং তারা নিয়ে তারা বিসিএস ক্যাডার হয়েছে, এবং ক্যাডার হওয়ার পরই তারা ওই রকম অফিসার হয়েছে। যেমন ছাগলের নিয়ে ছাগল কাণ্ড হয়েছে। এই 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 এইসব লোকগুলো যে, কারণ যারা লেখাপড়া না করে ম্যারিটের উপরে যারা যায়নি, চোরাই পথে যারা গেছে, তারাই তো এইসব ক্যাডারগুলো ঢুকেছে। কাজে একে পানিশমেন্ট করা যাবে, একে তো সবাই একজনকে দুইজনকে ধরলো, ঠিক আছে, কিন্তু হোয়াট অ্যাবাউট আদার্স? আমি সবসময় যেটা বলি যে সবসময় রোগের একটা ডাল কেটে দিলে তো হবে না। অপরাধের ডাল বা অন্যায়ের ডাল কোনো জায়গাতে প্রসারিত হচ্ছে, সেটাকে কেটে দিলে তো লাভ হবে না। চেষ্টা করতে হবে যে সেটাকে শিকড় থেকে, সেটা কোত্থেকে আসছে শিকড় থেকে তুলে নিতে হবে। তাতে আমাদের 5-10 বছর হয়তো প্রবলেম হবে, কিন্তু তারপরে যে জেনারেশনটা আসবে সেই জেনারেশনটা আমাদের ভালো আসবে। এটা আমাদের ফিল করা উচিত। আর আমি শুধু নই, কিউবান প্রেসিডেন্ট ফিডেল ক্যাস্ট্রো, বঙ্গবন্ধু তাকে দেখেছি, তার সাথে দেখা হয়েছিল একবার ফিডেল ক্যাস্ট্রোর সাথে। তো বঙ্গবন্ধুকে ফিডেল ক্যাস্ট্রো বলেছিলেন বঙ্গবন্ধু সম্পর্কে একটা কথা, যে আমি হিমালয় দেখিনি, কিন্তু আমি বঙ্গবন্ধুকে দেখেছি। ফিডেল ক্যাস্ট্রো তাহলে কী বা কোন জায়গায় বঙ্গবন্ধুকে চিন্তা করতেন? আমরা তাকে তো অনেকেই অনেক রকম কথা বলি, কিন্তু ফিডেল ক্যাস্ট্রোর সাথে সাথে আর একটা কথা বলেছিলেন। সেই কথাটা কিন্তু বঙ্গবন্ধুও সেদিন খেয়ালের মধ্যে আনেননি, বা উনি হয়তো চিন্তা করেছেন অন্যরকম হয়নি। যেটা আজকে হচ্ছে সেটা আমরা দেখছি ফিডেল ক্যাস্ট্রোর কথা এটাই প্রতিফলিত হচ্ছে। ফিডেল ক্যাস্ট্রো বলেছিল যে আপনি দেশটাকে স্বাধীন করেছেন, এখন দেশটাকে আপনি নতুনভাবে গড়তে চান, কারা গড়বে? তো বলবে যে আমার দেশের লোকজনরা যাবে, যে হিজ এক্সেলেন্সি আই ডিফার টু ইট। আমি এই কারণের জন্য ডিফার করছি যে গতকালকে পর্যন্ত তারা চাকরি করেছে পাকিস্তান গভর্নমেন্টের, বেতন নিয়েছে পাকিস্তান গভর্নমেন্টের, সরকারি চাকরি করেছে গভর্নমেন্টের, আর্মির অনেকে ছিল যারা চাকরি করেছে গভর্নমেন্টের। তারা স্বাধীনতা যুদ্ধের সময় তো আপনার সাথে আসেনি, তারা তো সেই সব চাকরিগুলো করেছে, ডাক্তারি করেছে, ইঞ্জিনিয়ারিং করছে, নার্সিং করছে, সব কিছু করেছে। তো তাদের দিয়ে আপনি দেশটাকে নতুন করে গড়ার স্বপ্ন করে দেখছেন কী করে? আই থিঙ্ক এটা আপনাকে কষ্ট দেবে। তো উনি বলেছিলেন যে হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো কষ্ট দেবে, কিন্তু আমি আমার দেশকে ভালোবাসি, আমার জনগণকে ভালোবাসি। আমি জানি তাদেরকে চেঞ্জ হয়ে যাবে, তারা চেঞ্জ হয়ে গিয়ে স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি যেভাবে বলবো সেভাবেই দেশ চলবে। তো উনি বলে যে যদি হয় তাহলে দ্যাট ইজ ভেরি গুড, দ্যাট ইজ সো নাইস। কিন্তু আমার যেটা মনে হয় যে সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। হয়তো কিছুদিন কষ্ট হবে, সবগুলোকে যদি অফ করে দেন তাহলে আপনি বলবেন আমি এগুলো ভরবো কী করে, ফিল আপ করবো কী করে? আমার এত অফিসার তো নাই, এত সোলজার তো নাই, এত আর্মি তো নাই, এত বিডিআর কেউ কিছুই তো নাই আমার। আপনি যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকেই সবাইকে লোকে এখানে বসান, 2-5 বছর আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবেন, কিন্তু 2-5 বছর পরে আস্তে 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 এরা কিন্তু ম্যাচিউরড হয়ে যাবে। যেটা আমরা দেখেছি যে যখন তৈরি করা হলো রক্ষী বাহিনী, সেখানে প্রায় বেশিরভাগই মুক্তিযোদ্ধাদের নেওয়া হলো। তো রক্ষী বাহিনীকে পরবর্তী পর্যায়ে আর্মির সাথে তো অ্যাটাচড করে দেওয়া হলো। কই, তারা আর্মি হিসাবে তো তাদেরকে বলা হয়নি যে তারা বাজে, তারা শেখেনি কিছু, তা তো তারা বলতে পারেনি। কাজে সেই সময় যদি এইসব টোটাল গভর্নমেন্ট অফিসিয়ালসদের যদি ফিডেল ক্যাস্ট্রোর মতো একেবারেই অফ করে দেওয়া যেত, এডুকেশন থেকে শুরু করে সব জায়গা থেকে অফ করে দেওয়া যেত, হ্যাঁ আমাদের 2-5-10 বছর হয়তো আমাদের ভীষণ কষ্ট করতে হতো, আমাদের সেই সব জায়গাগুলোতে ভর্তি হতে আমাদের সময় লাগতো, কিন্তু আস্তে 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 একটা 10 বছর পর একটা জেনারেশন তৈরি হয়ে যেত, তারা সেই সব জায়গাগুলো ভর্তি হতো, এবং তাদের মধ্যে তখন আদর্শগতভাবে তারা স্বাধীনতার সপক্ষীয় শক্তি ছিল, এবং সেই হিসাবে তারা কথা বলতে পারতো। কাজে ফিডেল ক্যাস্ট্রোর ওই আলাপ আলোচনাটার মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে। আজকে আমরা দেখছি কি দেখছি, বঙ্গবন্ধুর আদর্শের
প্রতিফলন তো আমরা সবার মধ্যে খুঁজে পাচ্ছি না। বঙ্গবন্ধুর আদর্শ, নীতি বা যা তার সেই রাজনীতি বা তার দেশপ্রেম, মানুষ জনগণের প্রেম, জনগণের প্রতি ভালোবাসা, তার তো কোনোটারই প্রতিফলন আমরা সরকারি বেসরকারি কোনোভাবে আগে থেকে দেখতে পাচ্ছি না, খুব বেশি একটা দেখতে পাচ্ছি না। সরকারের মধ্যে কিছু কিছু যারা আছেন তাদের আদর্শহীন অনুসারী, চোখ বন্ধ করে তারা অনেকটা দূরে বসে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, অথবা চুপচাপ শুয়ে শুয়ে বসে আছেন, অথবা বেশিরভাগ তারা পৃথিবী থেকে চলে গেছেন। তো এখন যারা আছেন তারা কিছু কিছু বঙ্গবন্ধুর আদর্শ বা নীতির কথা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষীয় শক্তির কথা বলেন, এবং বলে মুক্তিযুদ্ধের বিপক্ষীয় শক্তি হিসাবেও একটা শক্তিকে দাঁড়া করিয়ে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের আদর্শকে মানে না এমন একটা লোককে দাঁড়া করিয়ে দেওয়া হয়েছে। এখন এদের প্রত্যেকের হিসাব করতে গেলে তো মহা প্রবলেম হয়ে যাবে। তো আবেদ আলীদের, এই আবেদ আলী, সাবেদ আলী, সব কিছুর প্রচুর প্রচুর আছে, এবং এদেরকে যদি করতে হয় তাহলে গভর্নমেন্টকে ড্রাস্টিক অ্যাকশান নিতে হবে। সেই অ্যাকশানটা হতে হবে নির্মম। আমি যদি বাংলায় বলি তাহলে এটাকে হতে হবে নির্মম, এবং এই নির্মমতার দিকে সেখানে আত্মীয় স্বজন দেখলে চলবে না। নিজের ছেলে হলেও তাকে যদি নির্দেশ দেওয়া হয় তাকে শুলে চড়াতে হবে। এই ক্যাটাগরি নির্মমতা হলে হ্যাঁ অনেক ফ্যামিলির কষ্ট হবে, অনেক ফ্যামিলি হয়তো পিতৃহারা, মাতৃহারা বা সন্তান, ছেলে যে একমাত্র সন্তান হারা হয়ে যাবে। কিন্তু কিছুটা সময়ের জন্য এই প্রবলেমটা আমাদের সহ্য করতে হবে। তার পরবর্তী পর্যায়ে জেনারেশনটা যেটা হবে, সেই জেনারেশনটা অন্ততপক্ষে দুইটা জিনিসের জন্য হবে। একটা হচ্ছে অ্যাবাউট ফিয়ার, ভয় তারা পাবে না, এবং এই আদর্শ যে আমাদের বঙ্গবন্ধুর যে আদর্শ, আমাদের যে স্বাধীনতার যে মর্ম, সেটা তাদের অন্তরের মধ্যে যখন ধারণ করবে তারা, তখন তারা কেউই এটা করবে না। কেউ এই এত কোটি কোটি টাকার ব্যবসা করবে না, এবং তারা যদি ধার্মিক হয় তাহলে তারা এটা কাজ দিয়েও যাবে না, কারণ জানে যে মানুষ মারা গেলে পরে কি নিয়ে যেতে পারবে তারা। এবং পবিত্র কোরআনে পরিষ্কারভাবে লেখা হয়েছে যে তোমার ছেলে সন্তান যখন সাবালক হয়ে যাবে, তারপরে তার কোনো অপরাধের জন্য দায়িত্ব বা পাপ পুণ্যের কোনো বিচারের জন্য তোমাকে দায়ী করা চলবে না, বাবা মাকে দায়ী করা চলবে না। তুমি কিছু সঠিক শিক্ষা দিয়েছো কি না, ধর্মীয় শিক্ষাটা সঠিক দিয়েছো কি না, সেইটুক শুধু দেখা হবে। তার পরবর্তী পর্যায়ে সে যদি না করে থাকে তাহলে অপরাধের জন্য সেই পানিশড হবে, বাবা পানিশড হবে না। আমাদের এখানে তো সেটা হয় না, এবং হয় না বলেই এই অপরাধগুলোকে এইভাবে চলে যায়। দুই একজন ধরা পড়ে, তাদেরকে হাত বেঁধে মুখের মধ্যে কালি মেখে রাস্তার মধ্যে ঘুরালে কী হবে? তাতে তো আদর্শগত কোনো চেঞ্জ হবার কথা না, মনোগত চেঞ্জ হতে হবে। তো দেহগত চেঞ্জ হলে তো লাভ হবে না। একজন দুইজনকে নিয়ে হইচই করলো, 15 দিন পরে এটা আবার বন্ধ হয়ে যাবে, আবার আর একটা আসবে। তখন ওই ছাগলের জায়গায় এখন আসছে প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নপত্র ফাঁসের জায়গায় তারপরে আসবে আবার আর একটা কিছু। এটা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু যারা দেশকে ভালোবাসে, দেশের প্রতি যাদের মায়া ও মমতা আছে, তাদের দেশকে নিয়ে চিন্তা করা উচিত। এবং ভালোর জন্য, কিছু সময় ভালোর জন্য তো আমরা গাছ লাগাই, গাছ না লাগালে পৃথিবী আমরা বাঁচবো না। কিন্তু কিছু 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 গাছ আছে যাদেরকে আমরা কেটেও ফেলি, সেগুলি না কাটলে এই গাছগুলো বাঁচবে না। কাজেই সেই সব যে গাছগুলো আমাদের প্রয়োজনীয়, সেই সব জিনিসগুলো তো আমাদেরকে ঝেড়ে ফেলতে হবে। সেই অপরাধীদেরকে আমাদেরকে সেই রকম নির্মমভাবে সাজা দিয়ে, চাকরি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করলে কী হলো? সেম পাওয়ার নিয়েই তো সে গেল সেখানে। ঢাকায় হলে একটু বেশি টাকা পেতো, আমার খরচ একটু বেশি, বগুড়া গেলে সে টাকা একটু কম পাবে। পানিশড কী হলো? পানিশড হলো 5 বছরের জেল হয়ে গেলো, সাসপেন্ড হয়ে গেলো, তার চাকরি চলে গেলো। তো 100 কোটি টাকার মালিক সে, তার সাসপেন্ড হলে লাভ ক্ষতি হলো কি? সে ক্লিয়ার হয়ে গেল, আমি 100 কোটি টাকা দিয়ে এখন মনে সুখে সব কিছু করতে পারবো। কাজে এগুলি হচ্ছে এটা পানিশমেন্ট না, এটা 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 তার জন্য কোনো সাজা না। সাজাটা হতে হবে নির্মম। যতখানি অপরাধ ততখানি সাজা। খুনের বদলা তো টাকার বিনিময়ে হয় না, খুনের বদলা তো খুনের দিয়েই হয়। তা নাহলে ফাঁসি আছে কেন আমাদের দেশে? বা আজীবন জেলখানায় থাকতে, কয়েদ থাকতে, তার মানে হচ্ছে কি তার মৃত্যু, আজীবন মৃত্যুই সাথেই তাকে লড়তে হবে। কাজেই সাজা যেরকম চুরি করছো, তোমাকে 5 বছরের সাজা দেওয়া হলো। কাজেই সাজা যেরকম করেছে, এই সব সাজাতে এরা শুধু নিজেদেরকে শুধু টাকা নেয়নি, এরা দেশটাকে সর্বনাশ করেছে। কারণ এদের হাত দিয়েই এই যে যারা এই যে কিনেছে, মানে
এদের এখন বিসিএস ক্যাডার তো অনেকে হয়েছে, এই 12 বছর পর্যন্ত যখন হয়েছে তো কতজন এখানে 12 বছরের মধ্যে যদি 100 করে ক্যাডারও যদি আসে, তাই 1200 তো বড় বড় পোস্টে বাংলাদেশে হোল্ড করে বসে আছে, তাদের কি হবে? আজকে এক জায়গায় পরীক্ষা না গতকালকে বোধহয় পরীক্ষা বাতিল করা হয়েছে, যে প্রশ্নপত্র ফাঁসের উঠেছে, যা আগের রেজাল্ট বাতিল করা হবে। তো যারা পরীক্ষা দিলেও কষ্ট করে তাদের বাতিল হবে, তাদের অপরাধটা কোথায়? আপনার অপরাধ শাস্তি পাবে আরেকজন, এটা তো কোনো ধরনের বিচার ব্যবস্থা হতে পারে না। কাজে আপনাকে চিন্তা করতে হবে। এমনিতে ধরেন আবেদ আলীর প্রশ্নপত্র ফাঁস কাণ্ড, তারপরে মতিউরের ছাগল কাণ্ড, পরে কি? তারপরে কি কাণ্ড হবে সেটা তো আমি এখনো বলতে পারবো না। একটা কিছু হবে, এইগুলো সব ঢাকা পড়ে যাবে, আবার একটা কিছু হবে, এটাও পর্যন্ত বলতে পারি। এবং আমার মনে হয় না যে সেটা খুব বেশি দিন সময় লাগবে। এই কাণ্ডগুলো চাপা পড়ে যেতে 1 মাস হয়তো এরকম বা কিছু লাগতে পারে। এইটা চাপা পড়ে যাবে, আবার ছাগলের জায়গায় হয়তো গুগল চলে আসবে, গুগলের জায়গায় কুমির চলে আসবে, হাঙর আসবে, নদী আসবে, গ্রেনেড আসবে, এইগুলো চলে আসবে। কি আসবে সেটা বলা মুশকিল। হয়তো মরিচের দাম 500 টাকা হয়ে যাবে, হয়তো পেঁয়াজের দাম 800 টাকা হয়ে যাবে, হয়তো মাংসের দাম 1000 টাকা করে হয়ে যাবে। আসবে একটা কিছু, এমন একটা কিছু আসবে যেটা আমরা এখন কত ভাবছি না। রাসেল ভাইপার আসছিল মাঝখানে কিছুদিনের জন্য, একেবারে নিরাপরাধ বলা যাবে না, মানে রাসেল ভাইপার মৃত্যুর দিক থেকে মানে মানে সাপ, বিষধর সাপ এই হিসাবে রাসেল ভাইপার হচ্ছে 8 নম্বর কি 9 নম্বরে পড়ে বাংলাদেশে। বাংলাদেশে গোখরার চেয়ে তো বড় সাপ তো আমাদের দেশে নাই, আছে না, বহুত আছে। তো ওরা হঠাৎ করে রাসেল ভাইপার আসলো কি করে? প্রচার করলো, কেউ নাম শুনেনি, আরে রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার, সব কিছু চেঞ্জ হয়ে গেলো, রাসেল ভাইপার নিয়ে চললো। তারপর দেখলো রাসেল ভাইপার চলে না, তখন হলো ছাগল। ছাগল নিয়ে তখন দেখলো যে আরে এর একটা কিছু পানিশমেন্ট হচ্ছে, ট্রাই করছে, দেখছে এই টাকা তো আস্তে আস্তে পড়ে যাচ্ছে। এরপরে আসলো হ্যাঁ আবেদ আলী। এখন আবেদ আলীকে দেখে ব্যক্তিগতভাবে তার ছবি যেটা দেখেছে, এখন এটা আমি ছবি দেখে তো আমার, এবং উনি 14 বছর আগে উনি বলেছেন যে 14 বছর আগে আমি চাকরি ছেড়ে দিয়েছি। তো আমার তো টাইম মনে হয় যে 14 বছর আগে যদি চাকরি ছেড়ে দিয়ে থাকে, তাহলে তার আগেই সেই এই মানে প্রশ্নপত্রগুলো দিয়েছে, তাহলে আজকে অনেক বড় বড় অফিসার আছে যারা ওই প্রশ্নপত্র দিয়েই তারা বিসিএস ক্যাডার হয়েছে। এবং সেই কারণে যেন দেশের এই দুরবস্থা, মুক্তিযোদ্ধাদের এই দুরবস্থা, এই নিয়ে কি বলে কোটা নিয়ে এই দুরবস্থা, রাসেল ভাইপার নিয়ে এই দুরবস্থা। এইটা কেউ বলে না যে এই রাসেল ভাইপারটা এরকম দেখতে, এইটা করলে রাসেল ভাইপারটা আপনার কাছে আসবে না, সেইটার ব্যাপারে চিন্তা ভাবনার কাছে নেই। কারণ তাদের দরকারই হচ্ছে এগুলো থাকুক, এগুলো নিয়ে মানুষ হইচই করতে থাকুক, আমরা আমাদের আখের গুছাতে থাকি। আখের গুছানো বলা উচিত না, এটা পকেট গুছাতে থাকি। কারণ আখের থেকে তো এটা কাজে আসবে না, কারণ তোমাকে কাফন পরে যেতে হবে যার কোনো পকেট নেই, এবং তুমি যেখানে কবরে যাবে সে কবরেও কোনো আলমারি নেই যেখানে তুমি টাকাগুলো রাখতে পারবে। তো এগুলো তুমি কার জন্য রেখে যাবে? 3 পুরুষ পরে তো তোমাকে কেউ চিনবে না। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট থিং। আজকে আমি যে ঘরে বসে আছি, আমি যদি সত্যিকারভাবে চিন্তা করি, তাহলে আজকের থেকে যদি 100 বছর পরে কে বসে থাকবে এখানে, আমি কি বলতে পারি? যে থাকবে সে কি আমার নাম বলতে পারবে? আমার নাম হয়তো আমার ছেলে বলতে পারবে, আমার ছেলের যে ছেলে নাতি, মানে সে তার দাদার নাম বলতে পারবে, দাদার বাবার নাম ওই ছেলেই তো বলতে পারবে না। তো 100 বছর পরে এই ঘর, তাহলে আমার কে, আমি কি? এইটা যখন মানুষের চিন্তায় ঢুকবে, মানুষের আত্ম উপলব্ধি যখন হবে, তখনই যদি শুধু একটা জিনিস চিন্তা করে সে, যে 100 বছর আমি যেখানে আছি, যে ক্ষমতা আছি, যা কিছু করছি, 100 বছর পরে তো আমাকে কেউ চিনবেও না। যারা আমারটাই ভূপভোগ করবে, আমার এই বাসায় থাকবে, আমার এই গাড়ি চড়বে, আমার এই জায়গা জমি তারা খাবে দাবে, কিন্তু তারা আমার নাম তারা জানবে না। তো এইটুকু তাদের যদি চিন্তা করতো, তাহলে তাদের তো অনেক কিছু, অনেক ভালো একটা মানুষ হিসাবে একটা ভালো মানুষ হতে পারতো। আর আমি সেটাই যেটা সবসময় বলি যে আমি একজন ভালো মানুষ হতে চাই।
আর একজনকে পাপী দোষী করে আমি এটার সপক্ষে না যে এই একজন সাইকেল কী বলে ছাগল নিয়েছে ওই লোকটাই পাপ করেছে না, এই যে এই বিক্রি করেছে না, সবাই ও যে যে টাকা নিয়েছে ঘুষ নিয়েছে তাকে তো তুমি ঘুষ দেওয়ার সুযোগ নিয়েছো, তুমি সুযোগ নিয়েছো সেই কারণের জন্য তুমি তাকে ঘুষ দিতে চেয়েছো। তুমি 1000 টাকা বিল হয়েছে তো তুমি সেটাকে হয়তো 200 টাকা করতে চেয়েছো, তার জন্য বলছো যে আপনি আরও 200 টাকা নেন, আমি 200 টাকা নেই, 200 টাকা নেন আপনি 200 টাকার আপনি বিল করেন, তার মানে তোমার 600 টাকা বেঁচে গেল। তাহলে চোর প্রথমে তো হচ্ছে তুমি। তো আমরা কাউকে গালাগালি করার আগে নিজেদের চিন্তা করা উচিত, আমাদের নিজেদেরকে নিয়ে ভাবা উচিত যে এইটার আজ কি আমার গায়ে এসে পড়ছে কি না, আমি ওইটার একজন সঙ্গী কি না, অথবা ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি যেভাবে হোক আমি এটার সাথী কি না। আমার তো মনে হয় আমরা বেশিরভাগই এটার সাথী সঙ্গী, তা নাহলে তো এরকম হবার কথা না।